আসসালামু আলাইকুম। ব্রিটিশ শাসনামলের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক হইল অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী। এখান থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে, অ্যান্ড এতবার এই কোশ্চেনটা আসছে, সেই কোশ্চেনটা কি ইউনিভার্সিটিতে, সেটা হইলো এই যে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। এই কোশ্চেনটা অনেকবার আসছে। আচ্ছা, এই প্রথম শব্দটা বাদ, আমাদের হেডলাইন হলো অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী। বাট এতবার এই কোশ্চেনটা আসে যে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে, তুমি জাস্ট ইমাজিনও করতে পারবে না। অনেকবার এই কোশ্চেন আসছে, কোনো না কোনো ইউনিভার্সিটিতে ঘুরে ফিরে কোশ্চেন এটা চলে আসে। তো দেখো, তুমি যদি ব্রিটিশ শাসনামলটা পড়তে চাও, ব্রিটিশ শাসনামল, ব্রিটিশ শাসনামলের তোমার কয়েকটা বিষয় অনেক ভালোভাবে পড়তে হবে। এটা কি? এইটা হইলো এই ব্রিটিশ শাসন আমলে যে গভর্নর জেনারেল, ভাইসরয় যারা ছিল, তারা যে গুরুত্বপূর্ণ কাজ করেছে, সবার সম্পর্কে আমাকে পড়তে হয় না। এখানে আমরা কোন ব্যক্তিকে মনে রাখি, কোন ব্যক্তির সম্পর্কে আমরা পড়ি, যে ব্যক্তিটা গুরুত্বপূর্ণ। ব্যক্তিটা কেন গুরুত্বপূর্ণ? বিখ্যাত কোনো কাজ করেছে, ভালো কোনো কাজ করেছে, যে কাজের কারণে সে স্মরণীয় আছে, এই জন্য সে গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলো পরীক্ষা আসে। তো আমরা দেখব যে গভর্নর জেনারেল, ভাইসরয় যারা ছিল, তাদের যে গুরুত্বপূর্ণ কাজ, আমরা কাজটাও মনে রাখবো, ব্যক্তিকেও মনে রাখবো। কখনো এই ধরনের কোশ্চেন আসতে পারে, এই কাজটা করেছে কে, যেমন বিধবা বিবাহ আইন, এই রিলেটেড কোশ্চেন, তারপরে সতীদাহ প্রথা রদ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এটার সাথে জড়িত ব্যক্তি কারা ছিল, ভারতীয় নাগরিক কারা ছিল, ব্রিটিশ কোন গভর্নর বা ভাইসরয় বা গভর্নর জেনারেল ছিল, এই ধরনের কোশ্চেন কিন্তু এখান থেকে চলে আসে। এই বিষয়টা তোমাকে ভালোভাবে জানতে হবে। ব্রিটিশ শাসন আমলের এই পার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর একটা পার্টের যে হিস্ট্রিটা চলে আসে, এটা হইলো তোমার বঙ্গভঙ্গ থেকে দেশভাগের যে হিস্ট্রিটা, এটা তোমাকে পড়তে হবে, এটা তোমাকে ভালোভাবে পড়তে হবে। তাহলে এটা পড়বো আমরা। আর একটা পড়বো 1905 থেকে 1947, এই যে সময়ের যে ইতিহাসটা রয়েছে, 1947, এই সময়ের ইতিহাসটা আমাকে ভালোভাবে পড়তে হবে। এই সময়ের ইতিহাসটা আমাকে কি করতে হবে? ভালোভাবে পড়তে হবে। তো এই সময়ের মধ্যে আমরা দেখতে পাই 1935 মানে 1935-এ ভারত শাসন আইন করা হয়। আর এই ভারত শাসন আইনেই বলা ছিল পরবর্তী নির্বাচনের কথা, মানে যুক্তরাষ্ট্রীয় সরকার হবে। যুক্তরাষ্ট্রীয় সরকার মানে কি? তার মানে এখানে প্রদেশ থাকবে, কেন্দ্র থাকবে। এই জন্যই আমরা দেখতে পাই 1935-এর পর 1937, আচ্ছা 1937 কি হয়েছিল? অবিভক্ত বাংলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এটা আমরা সকলেই জানি। আর এই নির্বাচন নিয়ে অনেক ইনফরমেশন রয়েছে, বাট অ্যাডমিশনের জন্য তোমার এই তিনটে ইনফরমেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে, শেরে বাংলাকে ফজলুল হক। অবিভক্ত বাংলার দ্বিতীয় অনির্বাচিত মুখ্যমন্ত্রীকে, খাজা নাজিমউদ্দিন। আর বলতে পারবা উনি অনির্বাচিত ছিল? হ্যাঁ, উনি অনির্বাচিত ছিল। কেন অনির্বাচিত ছিল? এই যে 1933, সেই সময় কি হচ্ছে? সেই সময় দুর্ভিক্ষ হচ্ছে ভাই, এখানে মানুষ মারা যাচ্ছে, এখানে প্রায় কোটির মতো মানুষ মারা গিয়েছে, আর তুমি নির্বাচন নিয়ে পড়ে আছো? এটা কখনোই সম্ভব? এটা কখনোই সম্ভব না। আর মারা যাওয়ার এইটা সরকারি বেসরকারি বিভিন্ন সোর্স রয়েছে। সরকারি সোর্স অনুযায়ী কম দেখানো হয়, বাট বেসরকারি অনেক পরিমাণ লোক মারা গেছে আমাদের 1943 যে দুর্ভিক্ষটা হয়েছিল, এই দুর্ভিক্ষে। তো দেখো, এখানে সর্বপ্রথম কি হয়েছে? শেরে বাংলা একে ফজলুল হক। আমরা একটা মজার ব্যাপার দেখতে পাই 1937 নির্বাচনে, এখানে কেউই সংখ্যাগরিষ্ঠতা লাভ করে না। এই কালের এই সময়টা আর কি, পরবর্তীতে কৃষক প্রজা পার্টির যে লিডার ছিল শেরে বাংলাকে ফজলুল হক, ইনি কি করেন? ইনি মুসলিম লীগের সাথে যুক্ত হয়ে মানে অ্যালায়েন্স তো বোঝো যে দুইটা মিলে একত্রিত হয়েছে আর কি, হয়ে তারা কি করে? সরকার গঠন করে। পরবর্তীতে মুসলিম লীগের সাথে কনফ্লিক্ট লেগে যায় শেরে বাংলাকে ফজলুল হকের। আমি ক্লাসে কোনো ডিটেলস তোমাদের পড়াবো, সমস্যা নেই, কোন কোন জায়গায় তাদের কনফ্লিক্ট ছিল। আমরা দেখতে পারবো যে এখানে মোহাম্মদ আলী জিন্নাহ যদি এইদিকে যায়, শেরে বাংলা ফজলুল হক এইদিকে যায়। যেখানে শেরে বাংলাকে ফজলুল হক হইলো জাস্ট আমাদের বাংলায় মুসলিম লীগের সভাপতি, আর মোহাম্মদ আলী জিন্নাহ ছিল অবিভক্ত, মানে অবিভক্ত বলবো না, আমরা এখানে পুরো ভারতবর্ষের কথাই বলবো, পুরো ভারতবর্ষের মুসলিম লীগের সভাপতি ছিল আর কি। তো ব্যাপারটা অনেক জোশ ছিল। তো এগুলো আমরা ক্লাসে আলোচনা করবো, আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে এখানে। তো দেখো, 1937 থেকে 1941 পর্যন্ত তিনি লীগের সাথে ছিল। এখন বলতে পারো যে ভাইয়া, কৃষক প্রজা পার্টি কেন তাহলে ইনার দল হলো, যদি মুসলিম লীগের মধ্যেই থাকে? ভাই, এখানে অনেক পড়াশোনা রয়েছে। তো শেরে বাংলাকে ফজলুল হক প্রথম জীবনে আমরা সবাই জানি উনি ম্যাজিস্ট্রেট ছিল। তিনি কৃষকদের দুঃখ দশা দেখার পর দেখলো যে আমি যদি তাদেরকে হেল্প করতে চাই, আমাকে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে হবে। তারপর তিনি মুসলিম লীগের সাথে যুক্ত হয়। পরবর্তীতে মুসলিম লীগ থেকে বের হয়ে এসে তিনি আবারও কি করেছে? কৃষক প্রজা পার্টি গঠন করেন। কৃষক প্রজা পার্টি গঠন করার পর নির্বাচন করে তারা অ্যালায়েন্স করে সরকার গঠন করে তিনি আবারও মুসলিম লীগে ফিরে যায়। বাট তাদের মধ্যে কনফ্লিক্ট হয়, তাকে কি করা হয়? তাকে ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং লীগ
লীগের যারা এমপি ছিল এরা কি করে এখান থেকে চলে যায়, এরা কি করে এখান থেকে চলে যায়। পরবর্তী তিনি আবারও কি করেছে, হক শ্যামা মন্ত্রী পরিষদ গঠন করে, হক শ্যামা মন্ত্রী পরিষদ গঠন করেছিল কংগ্রেসের সাথে যুক্ত হয়ে, হক শ্যামা মন্ত্রী পরিষদ তিনি এখানে গঠন করেছিল। এর মধ্যে হয় হলো দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষে একটা কমিটি গঠন করা হয়েছিল, উডহেড কমিটি। উডহেড কমিটিটা কি করেছে, এই যে শেরওয়ানকে ফজলুল হকের যে মন্ত্রিসভাটা ছিল এটাকে দায়ী করে, এটাকে তিনি দায়ী করেছিল, এটাকে দায়ী করেছিল, যার কারণে তার মন্ত্রিসভাকে ভেঙে দেওয়া হয়। এই সুযোগে এই যে খাজা নাজিমউদ্দিন, মুসলিম লীগের খাজা নাজিমউদ্দিন, ইনি কি করেছিল, সরকার গঠন করেছিল। তারপরে 1946 এ নির্বাচন দেওয়া হয়, কিন্তু দুঃখজনকভাবে 1947 দেশটা ভাগ হয়ে যায়। এই যে অবিভক্ত বাংলার তৃতীয় বা শেষ মুখ্যমন্ত্রী, এই যে তৃতীয় বা শেষ এবং প্রথম, এই দুইটা ভালোভাবে মনে রাখবা, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো জায়গায় তুমি কোশ্চেন দেখতে পারবা, কোশ্চেন কিন্তু অনেক ইজি, দেখে মনে হচ্ছে আরে ইজিলি পারবো তো আর কি, বাট একটু পড়বা আর কি, পড়লে তুমি আরো ভালোভাবে এটা মনে রাখতে পারো। হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার তৃতীয় বা শেষ মুখ্যমন্ত্রী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কিন্তু যখন 1947 দেশটা ভাগ হয়ে যাচ্ছিল সেই সময় কিন্তু তিনি আন্দোলন করেছিল যে বাংলাটাকে অখণ্ড রাখা, যেটাকে বলা হয় বসু সোহরাওয়ার্দী প্রস্তাব, বসু সোহরাওয়ার্দী প্রস্তাব, অখণ্ড বাংলাকে রাখার প্রস্তাব করা হয়েছিল, বাট এটা মানা হয় নাই আর কি। যাই হোক, এই যে দেখলাম না এত সুন্দর করে এই যে শর্টকাটে বিষয়গুলো সুন্দর করে উপস্থাপন করা আছে, এটা আরো কিছু তথ্য আছে আর কি উপরের দিকে, ভারত শাসন আইন থেকে শুরু করে এই বিষয়গুলো যে আলটিমেট সাজেশন অনেক সুন্দর করে দেওয়া আছে। দেখো ভাই, তুমি দেখবা অবিভক্ত বাংলার যে নির্বাচন সংক্রান্ত তথ্য, এই কয়েকটার বাইরে কোনো পরীক্ষায় কোনো তথ্য আসে নাই। ইউনিভার্সিটি অ্যাডমিশন, আমাদের এই বইটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য, জবের জন্য না। দেখবা যে এই কয়েকটার মধ্যে থেকে ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং, রাজশাহী, প্রায় বেশিরভাগ এই কয়েকটা জায়গা থেকে কোশ্চেন আসছে। তো যেই টপিক্সে যতটুকু প্রয়োজন ততটুকু তোমাদেরকে দিতে হবে, তোমাদেরকে দিতে হবে, বুঝতে পেরেছো? তো আমরা একটা টপিক্সের নির্যাস বের করে আনছি যে এই টপিক্স থেকে কতটুকু কোশ্চেন হইতে পারে, কি পরিমাণ কোশ্চেন হইতে পারে, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আমরা কি করছি, টপিক্স মেক করেছি। তো এই টপিক্সটা আমাদের এই জিকে আলটিমেট সাজেশনে অনেক সুন্দর করে উপস্থাপন করা আছে। তোমরা বইটা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো, বা তুমি রকমারিতে দেখে নিতে পারো আর কি, রকমারিতে ওখান থেকে দেখে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। আচ্ছা, সেকেন্ড টাইম ফাউন্ডেশন, ডিউ ফাউন্ডেশন এবং সিউ ফাউন্ডেশন, এই তিনটাতে ভর্তি হলে তোমরা তিনটা প্রিমিয়াম বই পেয়ে যাবা। আর যাবতীয় কোর্স রয়েছে যতগুলো, সবগুলোতে অ্যাক্সেস ফ্রিতে পেয়ে যাচ্ছ। এই যে উপরে যে দুইটা রয়েছে, সেকেন্ড টাইম এবং ডিউ ফাউন্ডেশন। সিউ ফাউন্ডেশন স্পেশালি চবির জন্য, ইংলিশ ফাউন্ডেশন যাদের ইংলিশ প্রবলেম, ইংলিশের জন্য, এখানেও তোমরা কিন্তু একটা বই পেয়ে যাচ্ছ। ডিসক্রিপশন বক্সে ডিটেলস সবকিছু দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও। এই যে ডিসিউ আমাদের এক্সাম ব্যাচ এবং অপশন পিডিএফ লঞ্চ করা হয়েছে, যারা ডিসিউতে পরীক্ষা দেবা এই কোর্সটা দেখতে পারো। আর আমাদের এই যে বই, এক সেট বই, এটা পড়লে তোমার মনে করো ইউনিভার্সিটি অ্যাডমিশন অনেক ভালো হবে ইনশাআল্লাহ। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে 10টা ফ্রি ক্লাস রয়েছে, তোমরা নিয়ে নিতে পারো। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে তুমি অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রবলেম সলভ করে নিতে পারো। আমাদের একটা টেলিগ্রাম নাম্বার তোমার অ্যাডমিশনের সকল সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ, অ্যাডমিশন রিলেটেড সকল সমস্যার সমাধান করবে। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।